হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী যে গল্প রয়েছে, প্রথম যে গল্পটি রয়েছে তোমাদের সেমিস্টার ওয়ানে, প্রথম যে গল্পটি রয়েছে বা প্রোচটি রয়েছে বা শর্ট স্টোরি রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এইটার যে বাংলা অর্থ লাইন বাই লাইন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের ক্লাস 11-এর যে ইংরেজি এবং তৎসহ অন্যান্য যে সমস্ত আর্টসের সাবজেক্টগুলো রয়েছে, তো সেই সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচনা ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের প্রথম যে প্রোচটি রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, অর্থাৎ একজন জ্যোতিষীর দিন, যেটা কাল লেখা বাই আর কে নারায়ণ। তো এই গল্পটার বাংলা অর্থ লাইন বাই লাইন আমরা আলোচনা করব। তো আজকে আমরা পার্ট ওয়ানের এটা ভিডিও আমরা বেশ কয়েকটা পার্টে পুরো গল্পটাকে কভার করব। তো চলো বন্ধুরা, আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও নতুন সিলেবাস অনুযায়ী ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের আলোচনা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একজন জ্যোতিষীর দিন বাই আর কে নারায়ণ, অর্থাৎ আর কে নারায়ণের লেখা। তোমরা যদি আগের সিলেবাস লক্ষ্য করো, সেখানেও কিন্তু প্রথম যে গল্পটা ছিল লীলাজ ফ্রেন্ড, যেটাও কিন্তু ছিল আর কে নারায়ণের লেখা। তো আমাদের গল্পটা পাল্টে গিয়েছে কিন্তু আমাদের লেখক কিন্তু একই রয়েছে। তো বিফোর গোয়িং টু দ্য টেক্সট উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য রাইটার, অর্থাৎ টেক্সটে যাওয়ার পূর্বে আমাদের কিন্তু রাইটার সম্পর্কে জানতে হবে। আমরা জাস্ট জেনে নিচ্ছি, তথ্যগুলো দেখে নাও। রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী, অর্থাৎ এই যে আর কে নারায়ণ, ওনার পুরো নাম কি ছিল? রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি রিড ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, The English Teacher, The Guide. Apart from novels, Narayan displayed versatility as an author in his essays, short stories, memoirs and travels book. ওকে, তো আমরা লেখক সম্পর্কে গুটি কয়েক কথা জেনে নিলাম। এরপর আমাদের যে মূল টেক্সট, সেই টেক্সটে চলে যাচ্ছি। অবশ্যই খুব ভালো করে দেখবে, কারণ তোমাদের যে সিলেবাস হয়েছে সেই সিলেবাসে কিন্তু শর্ট প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের উপর খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। তো তখনই তুমি 1 নম্বরের প্রশ্ন নির্ভুলভাবে উত্তর দিতে পারবে যখন টেক্সটগুলো খুঁটিয়ে পড়বে। সেই কারণে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড খুঁটিয়ে খুঁটিয়ে পড়া বাঞ্ছনীয়। সেভাবেই পড়াবো। দেখো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তো আজকের গল্প জ্যোতিষীর দিন, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, শুরু করছি আজকের আলোচনা। পাংচুয়ালি মানে কি যথাসময়ে, অ্যাট মিড ডে, মিড ডে মানে কি দিনের মাঝামাঝি সময়ে, ঠিক আছে? আমরা দুপুরবেলা বলতে পারি, মিড ডে 12টা 1টা এরকম সময়টাকে বলতে পারি। তাহলে পাংচুয়ালি মানে কি? পাংচুয়ালি মানে হচ্ছে যথাসময়ে। পাংচুয়ালি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাট মিড ডে মানে কি দিনের মধ্যবর্তী সময়ে। হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি তার ব্যাগটা খুলেছিলেন। তাহলে তিনি বলতে কে? তিনি বলতে অ্যাস্ট্রোলজার, অর্থাৎ জ্যোতিষী তার ব্যাগটা খুলেছিলেন। আমরা জ্যোতিষীর নাম বা জ্যোতিষী সম্পর্কে আরও জানবো পরবর্তী পর্যায়ে। তাহলে পাংচুয়ালি মানে কি যথাযথ সময়ে, অ্যাট মিড ডে মানে কি দিনের মধ্যভাগে। হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি তার ব্যাগটা খুলেছিলেন। অ্যান্ড স্প্রেড আউট, স্প্রেড আউট মানে কি ছড়িয়ে দিয়েছিলেন। হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাগত ইকুইপমেন্ট মানে কি? ইকুইপমেন্ট মানে হচ্ছে সরঞ্জামগুলো, ঠিক আছে? তাহলে প্রফেশনাল মানে পেশাগত, ইকুইপমেন্ট মানে হচ্ছে উপাদান বা সরঞ্জামগুলো। হুইচ কনসিস্টেড অফ আ ডজন অফ কৌরি সেলস, যাহলে যেখানে কি ছিল? হুইচ কনসিস্টেড, যেখানে ছিল, অফ আ ডজন মানে কি 1 ডজন মানে কি 12টা। কৌরি সেলস মানে কি? কৌরি সেলস মানে হচ্ছে কড়ি জাতীয় কিছু জিনিস, ঠিক আছে? তাহলে হুইচ কনসিস্টেড মানে তার ব্যাগের মধ্যে কি ছিল। আর ডজন কৌরি সেলস মানে কি 1 ডজন মানে 12টা মতো। কৌরি সেলস মানে হচ্ছে কড়ি বা প্রবাল জাতীয় জিনিস। ওকে, আ স্কোয়ার পিস অফ ক্লোথস মানে কি একটা বর্গাকার কাপড়ের খণ্ড। উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, উইথ অবস্কিওর, যেখানে কি ছিল? অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট, অবস্কিওর মানে কি অস্পষ্ট, নট ক্লিয়ার। মিস্টিক মানে কি রহস্যময়। চার্টস মানে কি ছক। অন ইট মানে ওটার উপর। তাহলে আ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, একটা
বর্গাকার কাপড়ের খণ্ড ছিল এবং তার উপর অস্পষ্ট রহস্যময় চার্ট, মানে কি চার্ট মানে হচ্ছে মানে বিভিন্ন ছবি বা কোনো অক্ষর এরকম জাতীয় কিছু ছিল, অর্থাৎ গ্রহ নক্ষত্র সংক্রান্ত বিভিন্ন কিছু সিম্বল মানে প্রতীক চিহ্ন এগুলো ছিল, যেগুলো অবশ্যই যারা জ্যোতির্বিদ তারা বুঝতে পারবেন। আমরা সাধারণ মানুষের পক্ষে কিন্তু সেগুলো পড়া অবশ্যই কঠিন সাধ্য ব্যাপার একটা। ওকে, তাহলে সেটাই বলছে আ স্কোয়ার পিস অফ ক্লোথ, সেখানে ছিল একটা বর্গাকার কাপড় উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, এবং তার উপর কি ছিল অস্পষ্ট মিস্টিক মানে রহস্যময়, চার্টস মানে বিভিন্ন লেখা বা ছবি বা প্রতীক আমরা বলতে পারি। আর নোটবুক, এবং একটা নোটবুক ছিল। আ বান্ডিল অফ পালমিরা রাইটিং, আ বান্ডিল মানে কি একগোছা, পালমিরা রাইটিং মানে কি তালপাতার উপর লেখার একটা একটা গোছা ছিল। আ বান্ডিল মানে একটা গোছা ছিল, অফ পালমিরা রাইটিং মানে কি তালপাতার উপর লেখার একটা গোছা বা বান্ডিল ছিল। হিজ ফোরহেড ওয়াচ রেসপ্লিন্ডেন্ট, তাহলে কি বলছে দেখো, হিজ ফোরহেড তার কপাল, ওয়াচ রেসপ্লেন্ডেন্ট মানে কি চকচক করছিল। এই যে রেসপ্লেন্ডেন্ট শব্দটির অর্থ কি চকচক করছিল। উইথ স্যাক্রেড অ্যাশ, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, অ্যাশ মানে কি ছায়ের দ্বারা, অ্যান্ড ভার্মিলিয়ন মানে কি সিঁদুরের টিপের দ্বারা। তার মানে কি হিজ ফোরহেড ওয়াচ রিপ্লেন্ডেন্ট মানে তার কপালটা চকচক করছিল, অর্থাৎ তার কপালটা কিসের জন্য চকচক করছিল, উইথ স্যাক্রেড অ্যাশ মানে তার কপালে কি ছিল পবিত্র ছাই মাখানো ছিল, এবং তারই মাঝে কি ছিল ভার্মিলিয়ন মানে কি সিঁদুরের একটা বড় টিপ ছিল। যেমনভাবে তোমরা যদি কোনো সাধু বা সন্ন্যাসীকে দেখো তো তাদের সেই গেরুয়া বস্ত্র এবং তার মাথায় কি থাকে একটা সাদা রঙের ছাই দ্বারা একটা অঙ্কিত ভাব থাকে, এবং তারই মাঝে একটা বড় কিন্তু সিঁদুরের টিপ থাকে। তো সেরকম ধরনেরই একটি ব্যক্তিকে তোমরা কল্পনা করতে পারো, যাকে আমরা অ্যাস্ট্রোলজার বলবো। অ্যান্ড হিজ আইজ, ঠিক আছে, অ্যান্ড হিজ আইজ মানে কি তার চোখগুলো, স্পার্কেলড মানে কি চকচক করছিল, উইথ আ শার্প মানে তীক্ষ্ণভাবী, অ্যাবনর্মাল গ্লেম এবং সেখান থেকে একটা অস্বাভাবিক যেন দীপ্তি বেরিয়ে আসছিল। হুইচ ওয়াজ রিয়েলি যেটা প্রকৃতপক্ষে অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার, যেটা কি করছিল কাস্টমার যারা যারা খদ্দের তাদেরকে কি করছিল, তাদেরকে অন্বেষণ করছিল তার ওই তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা। ঠিক আছে, তার সেই অস্বাভাবিক সেই যে দীপ্তি বা দৃষ্টির দ্বারা কি করছিল কন্টিনিউয়াল মানে ক্রমাগত, সার্চিং লুক ফর কাস্টমার মানে কি কাস্টমার মানে কি যারা খদ্দের বা কাস্টমার তাদেরকে খুঁজছিল তার ওই তীক্ষ্ণ চোখ। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রোপেটিক লাইটস, বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস কিন্তু তার সাধারণ যে সমস্ত খদ্দের বা ক্লায়েন্টসরা ছিলেন, টুক টু বি আ প্রোপেটিক লাইট এটাকে একটা দিব্য আলো বলে ভাবতেন বা ভেবেছিলেন, অ্যান্ড ফেল্ট কমফোর্টেড এবং স্বস্তিবোধ করেছিলেন। অ্যাকচুয়ালি এই যে অ্যাস্ট্রোলজার যার কপালে ছিল একটা ছায়ের একটা দাগ ছিল, তার মাঝখানে সিঁদুরের একটা বড় টিপ ছিল, এবং এর কারণেই তার ওই চোখগুলো চকচকে দেখাচ্ছিল, এবং যেই চকচকে চোখগুলোকে অনেকে যে সমস্ত সাধারণ ক্লায়েন্ট তারা কিন্তু এটাকে দিব্য দৃষ্টি বলে ভেবে নিয়েছিল, অ্যান্ড ফেল কমফোর্টেড এবং সেটাতে স্বস্তি বোধ করছিল। ওকে, এবার দেখো বাংলা মানেটাও দেওয়া আছে, তোমরা কিন্তু এই জায়গাটা লক্ষ্য করতে পারো। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী যে প্যারাতে, সেখানে তোমরা একটু দেখে নাও, আমি একটু সময় দিচ্ছি, অবশ্যই এখানটা দেখে তোমরা পড়তে পারো বা স্ক্রিনশট করে নাও, খাতাতে তোমরা লিখে নাও, দিয়ে পড়ো। ওকে, তারপরে কি বলা হয়েছে দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইজ মানে কি তার চোখের শক্তি, ওয়াজ কনসিডারেবলি এনহান্সড, কনসিডারেবলি মানে কি উল্লেখযোগ্যভাবে বা বিশেষভাবে, এনহান্সড মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছিল বা উন্নীত হয়েছিল, বাই দেয়ার পজিশান তাদের ওই পজিশানের জন্য। ঠিক আছে, প্লেসড যেটা ছিল, অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড আঁকা কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার অর্থাৎ ঘন বা কালো গোঁফের মাঝে, হুইচ স্টিম ডাউন হিজ চিক যেটা তার গাল বরাবর নেমে এসেছিল। তাহলে কি বলছে, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহান্সড, অর্থাৎ তার চোখের দৃষ্টিটা বা চোখের শক্তিটা যথাযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, বাই দেয়ার পজিশান ওই চোখের অবস্থানের জন্য। ঠিক আছে, প্লেসড সেটা অবস্থিত ছিল, কোথায় অবস্থিত ছিল, অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অর্থাৎ তার সেই যে আঁকা ফোরহেড মানে কি কপাল, অর্থাৎ কপালে ছাই ছিল, সিঁদুরের টিপ ছিল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার মানে গোঁফ, ঠিক আছে, হুইস্কার মানে কি গোঁফ, হুইচ স্টিম ডাউন হিজ চিক অর্থাৎ
যার গোঁপটা স্টিম ডাউন হিট চিক মানে কি তার গাল পর্যন্ত প্রবাহিত হয়ে এসেছিল বা নেমে গিয়েছিল, অর্থাৎ তার মুখভর্তি দাড়ি ছিল, গোঁপ ছিল সেইটা, এবং তার আঁকা কপালের মাঝে তার চোখগুলো অবস্থান করছিল। ইভেন আ হাফ উইটস আইচ, এমনকি একজন হাফ উইটস মানে কি ডাল পার্সন, বোকা ব্যক্তি, নির্বোধ ব্যক্তি, ঠিক আছে, উড স্পার্কেল ইন সাজা সেটিং, অর্থাৎ এমনকি হাফ উইটস আইচ উড স্পার্কেল ইন সাজা সেটিং, অর্থাৎ একটা বোকা ব্যক্তি বা আমরা বলতে পারি একটা ডাল পার্সন, তাকেও যদি এরকমভাবে সাজানো হয় তারও চোখগুলো কী হবে, এরকমভাবেই চকচক করতে থাকবে। তাহলে সেটাই বলছে ইভেন আ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, এমনকি একটি অর্ধবুদ্ধির চোখও এমন পরিবেশে কী করবে, জলজল করবে। অর্থাৎ তার মাথায় যদি ওরকম ছাই দিয়ে দেওয়া হয়, একটা বড় সিঁদুরের টিপ দিয়ে দেওয়া হয়, তার যদি পুরো দাড়ি পরিপূর্ণ থাকে, গোঁপটা যদি পরিপূর্ণ থাকে, সেই অবস্থায় চার চোখগুলোও কী হবে, এরকম জলজল করবে। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ট স্যাফ্রন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। তাহলে কি বলছে, টু ক্রাউন দ্য এফেক্ট, অর্থাৎ তার মুকুটটাকে প্রভাবিত করার জন্য, ঠিক আছে, হি উন্ট আ স্যাফ্রন কালার টারবান, তিনি পরিধান করেছিলেন একটা গেরুয়া রঙের পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড মানে কি তার মাথার চারপাশে। তাহলে তার মুকুটের প্রভাব বিস্তার করার জন্য বা মুকুটটাকে প্রভাবিত করার জন্য তিনি কি করেছিলেন, একটা গেরুয়া রঙের টারবান তার মাথার চারপাশে বেঁধে নিয়েছিলেন। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই রঙের স্কিম কখনোই ব্যর্থ হয় না। দিস কালার স্কিম নেভার ফেল্ড, অর্থাৎ এই ধরনের রং কখনো লোককে আকর্ষিত করতে কখনো কি হয় না, ব্যর্থ হয় না। ওই জন্য বলছে দিস কালার স্কিম, এই ধরনের রঙের যে স্কিম, নেভার ফেল্ড টু অ্যাট্রাক্ট পিপুল, অর্থাৎ লোকজনকে আকর্ষিত করতে কখনো ব্যর্থ হয় না। তারপরে কি বলা হয়েছে দেখো, পিপুল আর অ্যাট্রাক্টেড টু হিম, লোকজনেরা তার প্রতি আকর্ষিত হয়েছিল, অ্যাজ বিচ যেমনভাবে মৌমাছি, আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টক, যেমনভাবে মৌমাছি আকর্ষিত হয় কসমোস এবং ডালিয়া ফুল এবং তার পাতার দ্বারা, সেরকমভাবে লোকজনেরাও তার দ্বারা আকর্ষিত হয়েছিল। মানে কি তার এই শ্বাসবেশ, তার এই আউটলুকিং অ্যাপিয়ারেন্স, বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স, সেটা লোকজনকে কী করেছিল, আকর্ষিত করেছিল। লোকজন ভেবেছিল তার এই সাজবেশ, বোধহয় সাজবেশ দেখে মনে করেছিল তার বোধহয় কোনো দৈব শক্তির সঙ্গে যোগসূত্র রয়েছে, এরকম কিছু মনে করতো বা এরকম কিছু মনে করেছিল। সেই কারণেই তো আমরা দেখতে পাবো কিছুক্ষণ পর যে তার কাছে ভিড় জমা হবে। ওকে, তারপর কি বলছে দেখো, হি সেট আন্ডার দ্য বাউচ অফ আ স্প্রেডিং টামারিন ট্রি, হি সেট সে বসেছিল, আন্ডার মানে তলায়, দ্য বাউচ অফ আ স্প্রেডিং টামারিন ট্রি, অর্থাৎ একটা তেঁতুল গাছের, স্প্রেডিং মানে প্রসারিত, বাউচ মানে কি শাখা প্রশাখার তলায় সে বসেছিল। হুইচ ফ্ল্যাঙ্ক দ্য পথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেখান দিয়ে টাউন হল পার্কের মধ্য দিয়ে যে পথটা গিয়েছিল তার পাশে যে তেঁতুল গাছটা ছিল তার প্রসারিত শাখা প্রশাখার তলায় সে বসেছিল। আবার বলছি প্রথম থেকে দেখো, হি সেট আন্ডার দ্য বাউচ অফ আ স্প্রেডিং টামারিন ট্রি, হি সেট সে বসেছিল, আন্ডার মানে তলায়, দ্য বাউচ মানে কি শাখা প্রশাখা, অফ আ স্প্রেডিং মানে ছড়ানো, টামারিন ট্রি মানে তেঁতুল গাছের ছড়ানো শাখা প্রশাখার তলায় সে বসেছিল। হুইচ ফ্ল্যাঙ্ক দ্য পথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, অর্থাৎ যেখান দিয়ে মানে টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটা গিয়েছিল তার ধারে যে তেঁতুল গাছটা ছিল তার প্রসারিত শাখা প্রশাখার তলায় সে বসেছিল। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটা একটা উল্লেখযোগ্য স্থান ছিল, ইন মেনি ওয়েজ বিভিন্ন কারণে। আর সার্জিং ক্রাউড মানে কি ক্রমবর্ধমান ভিড়, আর সার্জিং ক্রাউড একটা ক্রমবর্ধমান ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, যেটা কি হচ্ছিল সর্বদা মুভিং আপ অ্যান্ড ডাউন মানে ক্রমাগত বাড়ছিল কমছিল। দিস ন্যারো রোড, এই সংকীর্ণ পথে, মর্নিং টিল নাইট মানে কি সকাল থেকে রাত্রি পর্যন্ত। তাহলে আর সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, অর্থাৎ একটা ক্রমবর্ধমান ভিড় কি হচ্ছিল, মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, অর্থাৎ এই সংকীর্ণ রাস্তায় সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা ক্রমবর্ধমান ভিড় ক্রমশ বাড়ছিল কমছিল। আর ভ্যারাইটি অফ ট্রেড, বিভিন্ন ধরনের ব্যবসা, অ্যান্ড অকুপেশানস মানে কি পেশা, ওয়াজ প্রেজেন্টেড উপস্থাপিত হয়েছিল, অল অ্যালং ইটস ওয়ে এই পথের ধারে। মেডিসিন সেলার, সেখানে ঔষধের বিক্রেতা ছিল। সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার মানে কি চুরি করা হার্ডওয়্যার দ্রব্যের বিক্রেতা ছিল। অ্যান্ড জাং মানে কি আবর্জনা বিক্রেতা ছিল। ম্যাজিশিয়ান মানে কি জাদুকর ছিল। অ্যান্ড অ্যাবাভ অল সর্বোপরি অ্যান্ড অকশনার মানে কি নিলামকারী ছিল।
অফ চিপ ক্লোথস মানে কি সস্তা পোশাকের, হু ক্রিয়েটেড এনাফ ডিম যিনি সৃষ্টি করেছিলেন যথেষ্ট ডিম মানে কি শোরগোল বা চিৎকার, অল ডে লং সারাদিন ধরে তিনি গলা ফাটাতেন বা চিৎকার করতেন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন পুরো শহরটাকে আকর্ষিত করার জন্য। নেক্সট টু হিম তার ঠিক পরে, ইন ভোসিফেরাসনেস কেম আ ভেন্ডর মানে কি ভোসিফেরাসনেস মানে আমরা কি বলতে পারি যে কোলাহলপূর্ণ কণ্ঠে কেম আ ভেন্ডর একজন বিক্রেতা আসতেন, অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস মানে কি ভাজা চীনাবাদামের একজন বিক্রেতা আসতেন, হু গেভ হিজ ওয়ার যিনি তার ওয়ার মানে স্টল মানে দোকানকে, যে WARE ওয়ার মানে কি এই শব্দটার অর্থ হচ্ছে স্টল, দোকানকে দিতেন আ ফেন্সি নেম একটা অভিনব নাম, ইচ ডে মানে কি প্রত্যেক দিন, ইচ ডে মানে প্রত্যেক দিন। কলিং ইট বোম্বে আইসক্রিম এটাকে কখনো কলিং ইট এটাকে বলতেন বোম্বে আইসক্রিম ওয়ান ডে, অর্থাৎ একদিন তিনি এটার নাম দিয়েছিলেন, তার যে দোকানটা বোম্বে আইসক্রিম নাম দিয়েছিলেন। অ্যান্ড অন দ্য নেক্সট পরের দিন ডেলহি আলমন্ড অর্থাৎ পরের দিন এটার নাম দিয়েছিলেন ডেলহি আলমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড তৃতীয় দিন রাজাস ডেলিকেসি অর্থাৎ রাজাস ডেলিকেসি নাম দিয়েছিলেন। অ্যান্ড সো অন ইত্যাদি ইত্যাদি অ্যান্ড সো ফর্থ আরও অনেক কিছু উৎপাদন করেছিলেন। অ্যান্ড পিপুল ফ্লক টু হিম এবং লোকজনেরা কি করেছিল, ফ্লক টু হিম তার কাছে ভিড় জমিয়েছিল বা তার কাছে ফ্লক টু হিম মানে ঝাঁকে ঝাঁকে এসেছিল, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, আ কনসিডারেবলি পোর্শন অফ দিস ক্রাউড, আ কনসিডারেবলি পোর্শন অফ দিস ক্রাউড অর্থাৎ একটা বিশেষ অংশ, কনসিডারেবলি মানে কি কনসিডারেবল, আ কনসিডারেবল পোর্শন একটা বিশেষ অংশ, অফ দিস ক্রাউড এই ভিড়ের একটা বিশেষ অংশ, ডেলিট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ডেলিট মানে কি, ডেলিট মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়েছিল অ্যাস্ট্রোলজার টু মানে কি জ্যোতিষীর কাছেও। তাহলে কি বলছে, আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, কনসিডারেবল পোর্শন মানে বিশেষ অংশ, অফ দিস ক্রাউড এই ভিড়ের, ডেলিট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু মানে কি জ্যোতিষীর কাছেও কি পড়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্স্যাক্টেড হিজ বিজনেস অর্থাৎ জ্যোতিষী লেনদেন করেছিলেন তার ব্যবসা বা চালনা করেছিলেন তার ব্যবসা বা পরিচালনা করেছিলেন, ট্রান্স্যাক্টেড মানে কি পরিচালনা করা, ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্স্যাক্টেড অর্থাৎ জ্যোতিষী পরিচালিত করেছিলেন বা লেনদেন করেছিলেন হিজ বিজনেস তার ব্যবসা, বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার অর্থাৎ একটা অগ্নিশিখার আলোতে, হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাটস হিপ নিয়ার বাই অর্থাৎ সামনে যে চীনাবাদাম ভাজার দোকান ছিল তার যে ফাটল বা ধোঁয়া মধ্য দিয়ে যে অগ্নিশিখাটা বেরিয়ে আসছিল সেই আলোতে সেই অ্যাস্ট্রোলজার কী করছিল, তার ব্যবসাটাকে কী করছিল, চালনা করতেছিল। মানে অ্যাস্ট্রোলজার এতটাই কঞ্জুস ছিল যে সেখানে যত দোকান ছিল প্রত্যেকেই কী করেছিল, নিজস্ব আলো নিয়েছিল, কিন্তু অ্যাস্ট্রোলজার কোনো বাড়তি নিজস্ব আলো নেয়নি, সে অন্যান্য দোকানের যে আলোর আভা সেখান দিয়েই কিন্তু তার ব্যবসাটা চালাতো। তাহলে তার পাশে যে ওই চীনাবাদাম ভাজার দোকানটা ছিল সেখান থেকে যে অগ্নিশিখা আসছিল ফাটল বরাবর বা ধোঁয়া বরাবর, সেই অগ্নিশিখার আলোতেই কিন্তু সেই অ্যাস্ট্রোলজার কী করছিল, তার ব্যবসাটা কী করছিল, চালনা করতেছিল। ওকে, এই যে কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্স্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার, এই ফ্লেয়ার মানে হচ্ছে অগ্নিশিখা, ওকে। ক্র্যাকেলড মানে হচ্ছে ফাটল, স্মোক মানে ধোঁয়া, ঠিক আছে। হিপ মানে হচ্ছে স্তূপ, নিয়ার বাই মানে সম্মুখী। তারপরে কি বলা হয়েছে দেখো তো, এখানে বাংলা অর্থটা তোমরা একটু দেখে নাও, দেখো তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, দিয়ে তোমরা খাতায় লিখেও কিন্তু পড়তে পারো, ওকে। তারপরে কি বলা হয়েছে দেখো তো, এই অংশটা পর্যন্তই ছিল। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে পার্ট 1-এ এতটা পর্যন্তই আমরা আলোচনা করলাম। এরপর আমরা পার্ট 2-তে আমরা পরবর্তী যে আমাদের পার্টটা রয়েছে সেটা আলোচনা করব। তো পার্ট 3 অর্থাৎ পার্ট 3-র মাধ্যমে আমরা এটা কিন্তু শেষ করে দেব। তো সবাইকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ক্লাস যে 11-এর যে নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস একেবারে আলোচনা করব লাইন বাই লাইন, এবং সেই সঙ্গে প্রশ্ন উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।